হ্যালো গাইস, কেমন আছেন সবাই? কেমন হতো যদি চাঁদের একটি স্পেস স্টেশনে সম্পূর্ণ একা আপনাকে সার্ভাইভ করতে বলা হতো? আজকে ঠিক এমনই একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত মুন ম্যান মুভিতে। তো মুভির শুরুতেই আমরা ওয়ে নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা একটি রকেটে করে চাঁদের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু তখনই পাই নামের একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে যেতে থাকে, যে অ্যাস্ট্রয়েডের ফলে পৃথিবীর ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। পাই নামক অ্যাস্ট্রয়েডটি তার চেয়েও আকারে অনেক গুণ বড়, আর এর থেকে রক্ষা পেতে মানুষেরা বিভিন্ন প্ল্যান করা শুরু করে। এবং ওয়ে চাঁদের যে স্পেস স্টেশনে যাচ্ছিল তাও এই কারণেই বানানো হয়েছিল, যাদের স্পেস স্টেশনে অনেক মডার্ন হাতিয়ার ছিল, যার সাহায্যে পাই নামক অ্যাস্ট্রয়েডকে ধ্বংস করে এর বাকি টুকরোগুলো চাঁদের দিকে আকর্ষণ করে পৃথিবীকে রক্ষা করা যাবে। এবং প্রায় 8 বছর পরিশ্রমের পর মানুষেরা তাদের মিশনে সাকসেসফুল হয়। আর এই মিশন কমপ্লিট করার পর ওয়ে এবং বাকি সবাই পৃথিবীতে ফেরার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিন্তু ওয়ে পৃথিবীতে ফেরার আগে তাদের কমান্ডার জিংকে প্রপোজ করতে চাচ্ছিল, আর এই কারণে ওয়ে তার রুমে গিয়ে কানে হেডফোন লাগিয়ে জিং এর জন্য একটি লাভ লেটার লিখতে থাকে। ঠিক তখনই জু নামের একজন অ্যাস্ট্রোনট তাদের কমান্ডার জিংকে ইনফর্ম করে যে তাদের স্টেশনের মেশিনের কিছু সিস্টেমেটিক ফেইলরের কারণে পাই অ্যাস্ট্রয়েডের ধ্বংসাবশেষগুলো সামনের আধা ঘন্টার মধ্যে তাদের বেজে এসে আঘাত করবে। আর এই খবর পেতেই কমান্ডার জিং চাঁদের সব স্পেস স্টেশনগুলো খালি করার কমান্ড দিয়ে দেয়। আর তখন যে যেভাবে পারে নিজেদের রকেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওয়ে তখনও তার লাভ লেটার লিখতে ব্যস্ত ছিল, আর তার হেডফোন পরে থাকার কারণে সে কোনো ওয়ার্নিং অ্যালার্মও শুনতে পায়নি। কিন্তু কিছুক্ষণ পর ওয়ের নজর যখন বাইরের রকেটের দিকে পড়ে, তখন ওয়ে সবকিছু জানতে পারে। আর এটা দেখে ওয়ে সব বুঝে যায় এবং তাড়াতাড়ি তার গাড়ি নিয়ে রকেটের দিকে যেতে থাকে। তখন সেখানে আরো 5টি রকেট ছিল, আর তা দেখে ওয়ে একটু স্বস্তি পায়। 5টির মধ্যে কোনো না কোনো রকেটে তো সে নিশ্চয়ই পৌঁছাতে পারবে। কিন্তু তখন সেখানে থাকা 5টি রকেটই একসাথে উড়ে চলে যায়। ওয়ে তখন খেয়াল করে সেখানে আরো একটি রকেট আছে। তখন ওয়ে গাড়ি নিয়ে সেই রকেটের দিকে যেতে শুরু করে, তাদের সাথে কন্টাক্ট করার জন্য চেষ্টা করতে থাকে। কিন্তু ওয়ে সেখানে ব্যর্থ হয়। তাই ওয়ে ফুল স্পিডে তার কারটি ড্রাইভ করতে থাকে। কিন্তু তখনই তার সামনে একটি বিশাল গর্ত এসে পড়ে, আর সে গাড়ি নিয়ে গর্তের ভেতর পড়ে যায়। যতক্ষণে ওয়ে গর্ত থেকে উপরে উঠে আসে, ঠিক ততক্ষণে রকেটটি সেখান থেকে উড়ে চলে যায়। আর তখনই সেখানে অ্যাস্ট্রয়েডের ধ্বংসাবশেষগুলো পড়া শুরু হয়, যা থেকে বাঁচার জন্য ওয়ে সামনে থাকা একটি গর্তে লুকানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু অ্যাস্ট্রয়েডের একটি ধ্বংসাবশেষ সেই গর্তে এসে পড়ে, আর এতে ওয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে এবং ওয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর যখন ওয়ে জ্ঞান ফিরে পায়, তখন চিন্তা করে পৃথিবী থেকে আমাকে উদ্ধারের জন্য কোনো না কোনো ব্যবস্থা তো অবশ্যই নেওয়া হবে। কিন্তু তখনই একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীতে এসে পড়ে, আর পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। চোখের সামনে এসব দেখে ওয়ে সম্পূর্ণ ভেঙে পড়ে। কিন্তু তবুও পরে প্রায় 6 মাস সময় পৃথিবীর সাথে সে কমিউনিকেট করতে চেষ্টা করে, কিন্তু ওয়ে কোনো ফিডব্যাকই পায় না। আর তখন ওয়ে নিজের নিয়তিকেই মেনে নেয়। ওয়ের কাছে স্পেস স্টেশনে বাকি জীবন সার্ভাইভের জন্য প্রয়োজনীয় খাবার এবং পানি মজুদ ছিল। পৃথিবীর সবাইকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর ওয়ে তখন ডিসাইড করে যে সে তার জীবনের সমস্ত অসম্পূর্ণ ইচ্ছাগুলো এখন সম্পূর্ণ করবে। যার মধ্যে তার প্রথম ইচ্ছা ছিল যে সে তার জীবনের কিছু সময় কমান্ডার জিং এর রুমে কাটাতে চায়। কিন্তু দুর্ভাগ্য এই যে ওয়ে কমান্ডার জিং এর রুমের পাসওয়ার্ড জানতো না, আর এতে তার প্রথম ইচ্ছাটাই অসম্পূর্ণ রয়ে যায়, আর তার প্রথম ইচ্ছাই পূরণ হয় না। তাই তার দ্বিতীয় ইচ্ছা, চাঁদে সার্ফিং করার ইচ্ছাটি পূরণে সে মনোযোগ দেয়। প্রথমে কয়েকবার ব্যর্থ হওয়ার পর আস্তে আস্তে ওয়ে চাঁদের মাটিতে সার্ফিংয়ে সফল হয়। কিন্তু তাতে কি, ওয়ে তখনও জিংয়ের রুমের পাসওয়ার্ডটি খুঁজে পায় না।
তাই ওয়ে তখন খুবই রাগ করে আর একটি বোম লাগিয়ে রুমের দরজাটি উড়িয়ে দেয়। আর তারপর ওয়ে খুব সুন্দর করে সেজে জিঙ্কের একটি ছবি নিয়ে টেবিলের একটি চেয়ারে রাখে। আর ওয়ে খুব সুন্দর করে সেজে জিং এর সাথে একটি ডেটের আয়োজন করে। আর তখনই ওয়ের হাত থেকে ক্যাচআপ জিঙ্কের ছবিতে এসে পড়ে। আর তখন ওয়ে ক্যাচআপ পরিষ্কার করার বাহানায় জিঙ্কের ছবিতে কিস করে বসে। কিন্তু ওয়ে এই সম্পর্কে কিছু জানতোই না যে তার স্পেস স্টেশনের সম্পূর্ণ টিম পৃথিবীর একটি স্টেশন থেকে বসে বসে তা দেখছে। তারা এইসব কর্মকাণ্ড দেখে সবাই মুখ ঘুরিয়ে নেয়। আর সেখানে জিঙ্ক এইসব দেখে অবাক হয়ে যায়। নেটওয়ার্ক ফেইলরের কারণে তারা শুধু ওয়েকে দেখতে পায়, কিন্তু কোনো কমিউনিকেশন করতে পারে না। যেহেতু ওয়ে ভালো কন্ডিশনে ছিল, তাই জিঙ্ক ওয়ের রেস্কিউ মিশনটি ক্যান্সেল করতে বলে। কিন্তু তখনই সেখানে তাদের চেয়ারম্যান এসে তাদের জানায় যে সরকার ওয়েবের এই নতুন জীবনের ভিডিও পৃথিবীতে লাইভ টেলিকাস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। আসলে পৃথিবীর সাথে অ্যাস্ট্রয়েডের সংঘর্ষের পর পৃথিবীর প্রায় 30% জমি পানির নিচে চলে যায়, আর যার ফলে সবার জীবন সম্পূর্ণ বদলে যায়। তাই সরকার ওয়ের মাধ্যমে পৃথিবীর সবার মাঝে বেঁচে থাকার নতুন আশা জাগাতে চায় যে দেখো, এই লোক একা সার্ভাইভ করছে, তাও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু তোমরা তো তাও সবাই একসাথে আছো। এভাবেই সরকার সবাইকে মোটিভেট করতে চাচ্ছিল। আর এভাবে ওয়ে চাঁদে 196তম দিন পার করে। একদিন ওয়ের একটি ওষুধ শেষ হয়ে যায়, আর যখন সে তা নিতে স্টোর রুমের দিকে যায়, সেখানে সে একটি মেয়ের ছায়া দেখতে পায়। ওয়ে তখন খুবই খুশি হয়ে যায়, আর কথা বলতে বলতে যখনই সামনে যায় তখন সে দেখতে পায় সেখানে একটি ক্যাঙ্গারু। অন্যদিকে পৃথিবী স্টেশন থেকে জিং সেই ক্যাঙ্গারুটিকে দেখতে পায়। আর তখন তারা বুঝতে পারে যে তাদের টিম এক্সপেরিমেন্টের জন্য নেয়া সেই ক্যাঙ্গারুটিকে ভুলে সেখানে রেখে এসেছে। তখন ওয়ে ক্যাঙ্গারুটিকে সেখান থেকে বাইরে বের করতে নিজেই একটি মেয়ে ক্যাঙ্গারুর মতন সাজে। আর যখনই তার সামনে যায়, সে ক্যাঙ্গারুটি সব বুঝতে পেরে ওয়েকে সেই একটা মাইট দেয়। অন্যদিকে জিং তখন খবর পায় যে ওয়ে এবং সেই ক্যাঙ্গারুর মধ্যে একটি ফাইটিং ম্যাচ হতে যাচ্ছে, আর তারা সেই ফাইট দেখতে শুরু করে। ক্যাঙ্গারুটির নাম ছিল কং। কং তখন ওয়েকে এমন মাইট দেয় যে কং অজ্ঞান হয়ে যায়। ওয়ের এমন অবস্থা দেখে জিং তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। জ্ঞান ফেরার পর ওয়ে যখন কমিউনিকেশন মনিটরের দিকে খেয়াল করে, তখন সেখানে কিছু কার্ভ লাইন দেখতে পায়, আর সে খুশিতে কাঁদতে শুরু করে। ওয়ে কোনো কথাই শুনতে পায় না, কিন্তু পৃথিবীতে কেউ বেঁচে আছে তা বুঝতে পেরে ওয়ে খুবই খুশি হয়ে যায়। তখন ওয়ে এবং কং নিজেদের মধ্যে মীমাংসা করে নেয় এবং একটি গাড়ি নিয়ে অ্যাপোলো 18-এর দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেন তারা তা ব্যবহার করে লুনা স্টেশনে পৌঁছাতে পারে। লুনা স্টেশনে একটি রকেট ছিল, আর যার মাধ্যমে তারা পৃথিবীতে যেতে পারবে। তারপর ওয়ে স্পেসক্রাফটটি ঠিক করা শুরু করে দেয়, যা দেখে পৃথিবীর সবাই অনেক অবাক হয়ে যায়। আর যখন জিং ওয়ের ফাইল চেক করে, তখন সে জানতে পারে যে ওয়ে আসলে একজন ফ্লাইট ডাইনামিক ইঞ্জিনিয়ার। এরপর কং এবং ওয়ে অনেক দিন তাদের গাড়িতে সফরের পর সেই ইঞ্জিনের কাছেও পৌঁছে যায়, যা তাদের এয়ারক্রাফটে লাগিয়ে তারা পৃথিবীতে পৌঁছাতে পারবে। এভাবে সব ভালোভাবে চলতে থাকে, কিন্তু তাদের কেউই জানতো না যে পাই নামক একটি অ্যাস্ট্রয়েডের অনেক বড় একটি টুকরো পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে। ওয়ে এবং কং স্টেশনে খেলার সময় ভুল করে কিছু তার স্পর্শ করে, যার ফলে ওয়ে মনিটর স্ক্রিনে আগের মতো কিছু সিগন্যাল কার্ভ দেখতে পায়। আর ওয়ে সেখানে সম্পূর্ণ ভেঙে পড়ে। ওয়ে মনে করে যে আগেরবারও মনে হয় সেম জিনিসটি হয়েছিল। ওয়ে আবারও ভাবতে শুরু করে যে পৃথিবীতে আর কেউই বেঁচে নেই। অন্যদিকে জিং এবং তার টিম কমিউনিকেশনের উপর কাজ করে যাচ্ছিল। ওয়ে তখন কংয়ের জন্য একটি মহিলা ক্যাঙ্গারুর পোটলা তৈরি করে, আর নিজে সব শেষ করার জন্য বাইরে চলে আসে। ওয়ে মনে মনে পুরোটাই ভেঙে পড়ে, তার শেষ ভরসাটাও যেন শেষ হয়ে গেছে। পৃথিবীতে কেউ না কেউ জীবিত আছে, এই আশাতেই ওয়ে এতদিন জীবিত ছিল, কিন্তু এখন তার সব আশা শেষ।
এই সব কিছু বুঝতে পেরে পৃথিবীতে থাকা জিং তখন লাইভ টেলিকাস্টে এসে ওয়ের বর্তমান অবস্থা সম্পর্কে সবাইকে জানায় আর সবাইকে রিকোয়েস্ট করে তারা যেন সবাই চাঁদের দিকে টর্চ লাইট জ্বালায়। আর এদিকে ওয়ে যখন তার হেলমেট খুলতে যাবে ঠিক তখনই তার নজর পৃথিবী থেকে আসা আলোর উপর পড়ে আর এই সব দেখে ওয়ে কান্না করতে শুরু করে। আর ওয়ে যখনই বেজে গিয়ে তাদের কমিউনিকেশন বাটনটি অন করে তখন ফাইনালি সে তার টিমমেটদের দেখতে পায়। সবাই কথা বলছিল কিন্তু ওয়ে সম্পূর্ণ চুপ ছিল। আর তখনই সবাই জিংকে সামনে নিয়ে আসে আর ওয়ে জিংকে দেখে খুবই খুশি হয়ে যায়। এরপরে সবাই ওয়েকে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে স্পেসক্রাফটটি ঠিক করাতে সাহায্য করে। স্পেসক্রাফট ঠিক হবার পরে শেষমেশ একদিন ওয়ে জিংকের সাথে একান্তে কথা বলার সুযোগ পায় আর তখন ওয়ে জিংকে বলে যে জিংয়ের জন্যই সে স্পেসক্রাফট জয়েন করে। প্রথমে ওয়ে স্পেস ডিপার্টমেন্টে কাজ করার জন্য তৈরি ছিল না, কিন্তু যখন সে জিংকে দেখে প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলে। আর তখন ওয়ে মনে মনে ঠিক করে সে যে কোনোভাবে চাঁদে যাবে আর তারপর সে স্পেস ডিপার্টমেন্টে ছোটোখাটো কাজ করতেও রাজি হয়ে যায়। তার কথা শুনে জিং তাকে বলে সেদিন রকেটের বাইরে সে ওয়েকে দৌড়াতে দেখেছিল, কিন্তু আফসোস তার জন্য অপেক্ষা করার সময় তাদের কাছে ছিল না। তাদের নিজেদের মধ্যে কথা বলার সময় পৃথিবীর দিকে আসতে থাকা অ্যাস্ট্রয়েডটির উপর কারোই নজর পড়ে না। পরের দিন কং এবং ওয়ে পৃথিবীতে ফেরত আসার জন্য সম্পূর্ণ তৈরি ছিল আর তারা তাদের টিমের সাহায্যে স্পেসক্রাফট সাকসেসফুলি লঞ্চ করে, কারণ ওয়ে এবং কং প্রায় 923 দিন চাঁদে পার করে এখন পৃথিবীতে ফিরছিল। তখন জু একটি মিটিং ডেকে সবাইকে সেই অ্যাস্ট্রয়েড সম্পর্কে জানায় যেটা দ্রুত পৃথিবীর দিকে আসছিল। এদিকে তখন চেয়ারম্যান বলে শুধু একজনই আছে যে আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবে। আসলে ওয়ের এয়ারক্রাফটটি এমনভাবে বানানো ছিল যা একটি হাতিয়ারও ছিল, আর যে পৃথিবীকে এই মুহূর্তে বাঁচাতে পারে সে আর কেউ না বরং ওয়ে। এরপর জিং তার টিমের কাছে যায় আর জিং এর বলার আগেই ওয়ে সবকিছু জানতে পারে। আসলে ওয়ে হেডফোনের মাধ্যমে সব কথা আগেই শুনে ফেলেছিল আর ওয়ে এটা খুব ভালো করেই জানতো যে মিসাইলে ইঞ্জিন না থাকার কারণে তার নিজেকেই সে অ্যাস্ট্রয়েডের সাথে মিসাইলটি সংঘর্ষ করাতে হবে। এই মিশনে তার বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে, কিন্তু তাও ওয়ে পৃথিবীকে বাঁচাতে এই মিশনটির জন্য তৈরি হয়ে যায় আর এখন পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব তারই কাঁধে। ওয়ে তখন জিংকে বলে যে যদি সে মারা যায় জিং যেন অন্য কারোর সাথে নিজের জীবনটি কাটায়, কারণ ওয়ে জিংকে একা আর বিষণ্ণ দেখতে চাইবে না। আর তখন পৃথিবীতে উপস্থিত সবাইকে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে যাবার কথা বলা হয় আর এদিকে ওয়ে কংকে তার সিটের সাথে ভালো করে বেঁধে দেয় যেন সে ভালোভাবে পৃথিবীতে ল্যান্ড করতে পারে, কিন্তু কং তার বন্ধুর সাথেই থাকতে চায়। দুজন আলাদা হতে ওয়ের ক্রাফটের সামনে অনেক অ্যাস্ট্রয়েডের টুকরা চলে আসে আর একটি টুকরা তার ক্রাফটের সাথে এসে লাগে। তখন জিং ওয়েকে জানায় পাইয়ের সেই বড় অ্যাস্ট্রয়েডের অংশ এখন তার পাশ দিয়ে যাবে আর জিং কিছুতেই ওয়েকে হারাতে চায় না। আর তখন ওয়ে তাকে বলে এখন তোমার পৃথিবীকে রক্ষা করার কথা ভাবা উচিত, যদি পৃথিবী থাকে তবে এমন ওয়ে আরো হাজারো আসবে। ওয়ে তখন তার স্পেসক্রাফটটি অ্যাস্ট্রয়েডের দিকে করে লাইভ স্ট্রিমিং স্টার্ট করতে বলে। এরপর ওয়ে তার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানায়। আর এখন পৃথিবী আর অ্যাস্ট্রয়েডের মাঝখানে দাঁড়ানো ছিল ওয়ে। এরপর স্পেসক্রাফট থেকে মিসাইল আনলক করে জিংয়ের পছন্দের গানটি গাইতে গাইতে অ্যাস্ট্রয়েডটির দিকে সে যেতে শুরু করে। আর এই দৃশ্য দেখে জিংয়ের সাথে পৃথিবীর সবাই কান্না করতে থাকে। মিসাইল অ্যাস্ট্রয়েডের কাছে যাবার পর বাটন প্রেস করার শক্তি পাচ্ছিল না জিং, আর তখন তার চোখের সামনে ওয়ে এবং তার কাটানো সময়গুলো ভাসছিল। তখন ওয়ে জিংকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দেয় এবং সে বাটনে প্রেস করতে বলে, যার কিছু সেকেন্ড পর সেখানে অনেক বড় একটি ব্লাস্ট হয়
আর সেই অ্যাস্ট্রয়েডের ছোট ছোট টুকরা হয়ে যায়। অ্যাস্ট্রয়েডের ছোট ছোট টুকরাগুলো পৃথিবীতে আসার সময় সেগুলো দেখতে ঠিক তারার মতো দেখাচ্ছিল। লক্ষ লক্ষ মানুষের সাথে কংও তা দেখতে পাচ্ছিল। আর তখন পৃথিবীতে থাকা এক ছেলে তার ছোট বোনকে বলে আজ তারা তাদের ঘরে সেফলি যেতে পারবে শুধুমাত্র মুনম্যানের কারণেই। আর এর 10 বছর পরে পৃথিবীর সবার কঠোর পরিশ্রমে পৃথিবী আবারও আগের মতো হয়ে যায়। আর তখন স্পেসক্রাফট কোম্পানির নিউ একজন চেয়ারম্যান আবারও চাঁদে যাবার কথা অ্যানাউন্স করে। আর জিংও তখন আরও একবার চাঁদে যাবার জন্য তৈরি ছিল। চাঁদে পৌঁছে জিং সেখানে ওয়েকে কল্পনা করে। আর জিং এর হাসি মুখের পাশাপাশি তার চোখে অঝরে পানি ঝরতে থাকে। আর তখন জিং তার সাথে থাকা একজন সাথীকে বলে 10 বছর আগে যে অ্যাস্ট্রয়েড ধ্বংস হয়েছিল তার ধ্বংসাবশেষ পৃথিবীর চারিদিকে একটি রিংয়ের আকার নিয়েছে, যা সবাইকে সবসময় মুনম্যানের কথা স্মরণ করাবে। আর এর মধ্য দিয়ে মুনম্যান এই চমৎকার মুভিটি শেষ হয়। এরকম আরও অনেক মুভির এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং মুভির এক্সপ্লেনেশনগুলো আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।